আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আর আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমরা জানো যে করোনাকালীন যে দুর্যোগটি চলছে আমাদের দেশে বা সারা বিশ্বে, এর প্রকোপ থেকে বাঁচার জন্য বাংলাদেশ সরকার অনেক পদক্ষেপ নিয়েছেন এবং তোমাদের যাতে কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি না হয়, লেখাপড়ার কার্যক্রমে যাতে কোনো ধরনের কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য এই অনলাইন ক্লাসে তোমাদেরকে যে শিক্ষার ধারাবাহিকতা সেটাতে যাতে তোমরা এর একটা ফল পেতে পারো, ভালো ফল, সেজন্যই আমাদের সকলেরই সম্মিলিত প্রয়াস। শিক্ষার্থী বন্ধুরা, আশা করব তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলোর দিকে খেয়াল রাখবে বা ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে করবে। আর আরেকটি বিষয় আমি তোমাদের বলতে চাই যে আমি তোমাদের যখন কোনো বিষয়ে নিয়ে আলোচনা করব, তোমাদের যদি তাতে কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে বা তোমরা কোনো বিষয় বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে টেক্সট করে জানাবে বা প্রশ্ন যদি থেকে থাকে আমাকে জিজ্ঞেস করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে ইসলামের ইতিহাস বিষয়টি তোমাদের আলিম পর্যায়ের একটি আবশ্যিক বিষয়, যেটা তোমাদের পড়তেই হবে। এবং তোমরা এটাও জানো যে তোমাদের এখানে 100 মার্কস পরীক্ষা হবে, মানে বোর্ড ফাইনাল যে পরীক্ষাটি আমরা মানে আলিম ফাইনাল পরীক্ষা যেটা বা এসিসি সমমানের পরীক্ষা যেটি, সেটাতে তোমাদের 100 মার্কসের উপরই পরীক্ষা হবে। তো আমি তোমাদের যে বিষয়টি আজকে বলবো সেটি হচ্ছে প্রশ্নপত্রের ধরন এবং মানবন্টন নিয়ে। আর তোমরা যেহেতু সৃজনশীল প্রশ্নপত্রের ধারাবাহিকতা মেনটেন করেই পড়াশোনা করে আসছো, তোমরা জানো যে দাখিল পর্যায়ে তোমরা যেভাবে পড়েছো নৈর্ব্যক্তিক এবং হচ্ছে সৃজনশীল প্রশ্ন উত্তর, এই আলিম পর্যায়ে তোমরা একই টাইপের বা একই ধরনের বিষয়গুলোর উপরেই তোমাদের এক্সাম বা পরীক্ষা দিতে হবে। তো আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি যে তোমাদের 100 মার্কসের পরীক্ষার মধ্যে 30 মার্কস হচ্ছে নৈর্ব্যক্তিক এবং 70 মার্কস হচ্ছে সৃজনশীল। সো 70 মার্কস পরীক্ষা যেটি হবে সেটিতে মোট প্রশ্ন থাকবে 9টি। তো এই 9টি প্রশ্নের মধ্যে তোমাদের উত্তর করতে হবে 60টি। তো এই 60টি প্রশ্নের উত্তর যখন করতে যাবে, তো এই প্রত্যেকটি প্রশ্নে তোমরা জানো 1 নম্বর প্রশ্নে থাকবে ক, খ, গ, ঘ, এই 4টি প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্নে যেটা থাকবে সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন বলতে আমরা কি বুঝি সেটা তোমরা ইতিমধ্যে জেনে এসেছো, আমি আজকে আবারও বলছি। জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে এমন প্রশ্ন যেটা হচ্ছে তোমরা পড়ে কি শিখলে, জাস্ট সেটা আনসার করা। যেমন আমি যদি বলি মদিনা শহরটি মক্কা শহর থেকে কত দূরত্বে অবস্থিত, এটা অবশ্যই তোমাদের জেনে বুঝে মুখস্থ করতে হবে বা জানতে হবে বিষয়টি। এভাবে তোমাদের এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটি করতে হবে, এক কথায় উত্তর। এখানে থাকবে তোমাদের 1 নম্বর। এরপর আসছে অনুধাবনমূলক। একটা বিষয় বা একটা চ্যাপ্টার যখন তোমরা পড়বে তখন সেটাকে বোঝার জন্য তোমাদের মেধা বা দক্ষতা দিয়ে বা পূর্বের যে প্রেক্ষাপট অনুযায়ী বিবেচনা করে বুঝে শুনে যে বিষয়টি আত্মস্থ করবে সেটা হচ্ছে তোমাদের অনুধাবনমূলক উত্তর। এটাতে থাকবে 2 মার্কস। এরপর আসতেছে প্রয়োগমূলক। একটা বিষয় যখন তোমরা আত্মস্থ করলে, অনুধাবন করলে, এরপর তোমরা প্রায়োগিক দিক মানে কৌশল প্রয়োগ করে যখন বিষয়টি তোমরা লিখবে খাতায়, বিষয়টি সম্পর্কে যে শিক্ষকের কাছে যে তোমরা জানাচ্ছ সে বিষয়টি যখন তোমরা ক্লিয়ার হবে বা তোমরা প্রায়োগিক দিক থেকে কৌশলী হয়ে উত্তরটি করবে, তখন সেটাকে বলা হচ্ছে প্রয়োগমূলক। এটাতে থাকবে 3 নম্বর। এরপর আমাদের আসছে উচ্চতর দক্ষতা। জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক এই 3টির যে সমন্বিত রূপ আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এক কথায় হচ্ছে উচ্চতর দক্ষতা। এটাতে যা শিখবে সেটা হচ্ছে যে
এটাতে তোমরা যে বিষয়টি শিখলে সেই বিষয়টির উপরে মানে গবেষণামূলক যে বিষয় মানে ইয়েগুলো আসবে, গবেষণামূলক যে ধারণাগুলো, এটা কেন হয়েছিল। ধরো তোমরা মুঘল আমলের স্থাপত্য নিয়ে পড়াশোনা করলো একটা চ্যাপ্টারে, সেই চ্যাপ্টারে দেখা গেল যে তোমরা জ্ঞানমূলক বিষয় শিখলা, অনুধাবনমূলক শিখলা, প্রয়োগমূলক শিখলা। এরপরে তোমরা যখন উচ্চতর দক্ষতা, তোমাদের যদি আমি কিছু প্রশ্ন করি যে এটা ওই সময়ে কেন হয়েছিল, কোন প্রেক্ষাপটে হয়েছিল, প্রেক্ষাপটগুলো কী ধরনের হতে পারে, এই যে তোমাদের যে মনোজিজ্ঞাসা থেকে যে একটা মানে গভীর উত্তর বা উত্তরের যে একটা গভীরতা এবং এটার যে প্রয়োগ, সেটাকেই আমরা বলছি উচ্চতর দক্ষতা। এভাবে মোট 1 নম্বরের প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে 1, 2, 3, এটাতে থাকবে 4 নম্বর, 4 মোট হচ্ছে 10 নম্বর। এভাবে 10 নম্বর উত্তর, এটা তোমাদের করতে হবে 60টি, তাহলে 7 × 10 70 নম্বর। 70 নম্বরের উত্তর তোমাদের করতে হবে। আর নৈর্ব্যক্তিক যেটা থাকবে সেটা হচ্ছে 30 নম্বর। তাহলে মোট মার্কস হচ্ছে, মোট নাম্বার তোমাদের হচ্ছে 100। ওকে, সো আমি যে বিষয়টি তোমাদের আরেকটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমরা কি পড়বে, কি বই পড়বে। ইসলামের ইতিহাসের বিভিন্ন বই, ভালো ভালো বই, ভালো ভালো শিক্ষক কর্তৃক যে বাজারে যে বইগুলো আসে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে বইগুলোর সম্পাদনা করেন, তোমরা লাইব্রেরিতে গেলে যে কোনো একটি ভালো মানের বই নিয়ে তোমরা পড়তে পারো। আর তোমরা যদি তোমাদের দক্ষতাকে আরও আপরাইজ করতে চাও, বাড়াতে চাও, তাহলে তোমরা কয়েকটা রাইটারের বই মিলেও তোমরা পড়াশোনা করতে পারো। তো তোমাদের ইতিমধ্যে তোমাদের প্রতিষ্ঠানে যে বইগুলো ফলো করা হয়, আগের ব্যাচের শিক্ষার্থীরা যে বইগুলো পড়েছেন বা দেখেছেন, সেখান থেকে ভালো রেজাল্ট হয়েছে, তো তোমরা এই বইগুলো ফলো করতে পারো। যে কোনো একটি বই ফলো করলেই হবে। আচ্ছা, আজকে তোমাদের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের যে মূল বিষয়, যে বিষয় থেকে আমরা পড়াশোনা করব, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু 2 বছরে 100 নম্বরের পড়াশোনা করানো হবে, সেহেতু এই 2 বছরের মধ্যে প্রথম বছরে আমি তোমাদের 3টি টপিক পড়াবো। 3টি টপিকের মধ্যে তোমাদের হচ্ছে, তোমরা জানো যে আয়ামে জাহিলিয়া, সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, এই 3টা টপিকের উপর তোমাদের আমি এই বর্ষটি, তোমাদের প্রথম বর্ষ যেটি চলছে, এটাতে পড়াশোনা করাবো। এবং দ্বিতীয় বর্ষে ইনশাআল্লাহ আমরা পড়াশোনা করব ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন ও দিল্লি সালতানাত, এবং ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন এবং উপমহাদেশে বিদেশি শাসন, এই 3টি চ্যাপ্টারের উপর। আর আমি তোমাদের এই প্রথম বর্ষের যে 3টি টপিক বা 3টি অধ্যায় তোমাদের বলে দিলাম, একটি হচ্ছে আয়ামে জাহেলিয়া, একটি হচ্ছে সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হচ্ছে খোলাফায়ে রাশিদিন, মোট 3টি। তো আজকে যে বিষয়টি আমি শুরু করব সেটা হচ্ছে আয়ামে জাহেলিয়া দিয়ে। তো এই বিষয়টি শুরু করার আগে তোমাদের আরেকটি বিষয় ভালোভাবে জানতে হবে, ইতিহাস কাকে বলে। ইতিহাস বলতে আমরা কি বুঝি? তোমরা জানো যে ইতিহাস হচ্ছে পুরনো ঘটনার সমষ্টি। তো তোমাদের কি মনে হয় বন্ধুরা, সব পুরনো ঘটনাই ইতিহাসের মর্যাদা লাভ করতে পারে? কখনোই না। আমি যে আজকে তোমাদের এই ক্লাসটি নিচ্ছি, আজ থেকে 50 বছর পর এটি কি কোনো ইতিহাস হতে পারে, ইতিহাসের ঘটনা হতে পারে? তোমাদের উত্তর হবে অবশ্যই না। কারণ ইতিহাস আমরা কিভাবে এটাকে আমরা ইন্ডিকেট করব? ইতিহাস হচ্ছে এমন একটি বিষয়, যে বিষয়টির বা ইতিহাস হচ্ছে এমনই কতগুলো ঘটনার সমষ্টি, যে ঘটনাগুলোর গুরুত্বপূর্ণ একটি প্রেক্ষাপট থাকবে। ব্যাকগ্রাউন্ড অ্যান্ড টাইম, এই দুটি জিনিস ইতিহাসের ক্ষেত্রে বাঞ্ছনীয় বিষয়। তো তাহলে তোমরা বুঝতে পারলে যে সব ঘটনাই ইতিহাস নয়। অতীতের গুরুত্বপূর্ণ এবং সময়ের সাথে পাল্লা দিয়ে ঘটনাবহুল এবং সময়ের প্রেক্ষাপটে উপযোগী ঘটনাগুলোই হচ্ছে ইতিহাস। তো বন্ধুরা, তোমরা জানো ইতিহাসের জনক হচ্ছেন হেরোডোটাস। আর আজকে আমরা যে বিষয়টি পড়ছি সেটা হচ্ছে ইসলামের ইতিহাস।
ইসলামের ইতিহাসের জনক হচ্ছেন আল মাসুদি। তো ইসলামের ইতিহাস এবং ইতিহাসের মধ্যে যে একটি পার্থক্য রয়েছে, সূক্ষ্ম পার্থক্য, সেটি তোমাদের জানতে হবে। তো ইসলামের ইতিহাস হচ্ছে যে আমরা যে ইসলামিক যে রাজনীতি এবং অর্থনীতি এসবকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছিল এবং ইসলামিক কালচারের যে সর্বোচ্চ পর্যায়ের যে ডেভেলপমেন্ট ঘটেছিল ওয়ার্ল্ডে, সেই ঘটনাগুলো থেকে সব থেকে গুরুত্বপূর্ণ এবং যেগুলো পরবর্তী সভ্যতায় অনেক বেশি অবদান রেখেছে এবং সেই ইসলামিক সভ্যতার সেই অবদানগুলোর, সেই ঘটনাগুলোর অবদানের ভিত্তিতে পরবর্তী যে ঘটনাগুলো, ঘটনা প্রবাহের উপর প্রভাব পড়েছে এবং পরবর্তী সভ্যতার এক সভ্যতা থেকে আরেক সভ্যতায় উত্তরণ ঘটেছে, সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে মূলত আমরা ইসলামের ইতিহাস হিসেবে বা ইসলামের ইতিহাসের ঘটনাবহুল অধ্যায় বা আমাদের যে শিক্ষা কার্যক্রমের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে ঘটনাগুলো, সেগুলোকেই মূলত আমরা ইসলামের ইতিহাস বলে অভিহিত করব। তো আজকে আমি যেটা তোমাদের বলতে চাচ্ছি যে আমরা যখন ইসলামের ইতিহাস নিয়ে আলোচনা করব, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের সবার আগে আসে, মানে সবার আগে জানতে হয়, সেটা হচ্ছে ইসলামিক যে সভ্যতার স্ফুরণ ঘটেছিল বা উন্মেষ ঘটেছিল, এটা মূলত কোথা থেকে ঘটেছিল, কোন ভূখণ্ড থেকে ঘটেছিল। তোমরা জানো পৃথিবীতে অনেকগুলো সভ্যতা আছে, মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ভারত মানে সিন্ধু সভ্যতা, এই যে বিভিন্ন সভ্যতাগুলো, আসিরীয় সভ্যতা, ক্যালডীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, এই সভ্যতাগুলো যেমন পৃথিবী আমরা বিভিন্ন বই পড়ে জানতে পারি। তো এই সভ্যতাগুলো যেমন মিশরীয় সভ্যতার স্ফুরণ ঘটেছিল বা উন্মেষ ঘটেছিল মিশর থেকে। মিশরকে বলা হচ্ছে নীল নদের দান। ইজিপ্ট ইজ কল্ড দ্য গিফট অফ দ্য নাইল। মিশরকে বলা হয় নীল নদের দান। তো তোমরা দেখবা পৃথিবীর বড় বড় সভ্যতাগুলো বিভিন্ন নদ নদীর তীরে গড়ে উঠেছিল। যেমন শুধু সভ্যতার নয়, বিভিন্ন ধরনের রাজধানী, বিভিন্ন ধরনের কি বলবো বাণিজ্যিক পোর্ট এরিয়াগুলো, এগুলো কিন্তু বড় বড় নদের তীরে গড়ে উঠেছে। যেমন তোমরা জানো চট্টগ্রাম বন্দর নগরী, এটা বিভিন্ন নদী বঙ্গোপসাগরের তীরে বা বিভিন্ন নদী আমাদের এই বন্দর নগরী নদীর তীরবর্তী এই বাণিজ্যিক কেন্দ্রগুলো গড়ে উঠেছে। তো আমরা যেটা পড়ছি যে তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে আরবীয় মানে কি বলে তোমাদের ইসলামিক যে সভ্যতা বা ইসলামের ইতিহাসের যে উন্মেষ, এই সভ্যতার উন্মেষ এটা কোথা থেকে হয়েছিল? এটা মূলত হয়েছিল আরব ভূখণ্ড থেকে। আরব দেশ আমাদের এই যে এখন আমাদের মধ্য এশিয়ার আমাদের দক্ষিণ এশিয়ার আমাদের এশিয়া মহাদেশের একটি দেশ, এই আরব দেশকে কেন্দ্র করে মূলত এই আমাদের ইসলামের ইতিহাসের উন্মেষ ঘটেছে। মূলত ইসলাম যেখান থেকে প্রচার এবং প্রসার লাভ করেছিল, সেখান থেকে মূলত ইসলামিক এই সভ্যতার উন্মেষ ঘটেছিল এবং ইসলামিক সভ্যতার উন্মেষ ঘটেছিল বলেই ক্রমান্বয়ে ইসলামের ইতিহাস বিষয়টি বা ইসলামের এই সভ্যতার ইতিহাস জানতে গিয়েই মূলত ইসলামিক ইতিহাস বা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই বিষয়টি আমাদের নিয়ে গবেষণা করতে হয়, পড়তে হয় বা এ সম্পর্কে আমাদের জানতে হয়। তো ইসলামের ইতিহাস জানতে গেলে আমাদের এই আরব বিশ্বটি সম্পর্কে জানতে হবে। তোমাদের জানতে হবে যে এই আরব দেশটি কোথায় অবস্থিত। এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম একটি উপদ্বীপ, যেটাকে বলা হচ্ছে দি আরাবিয়ান পেনিনসুলা। তো এই উপদ্বীপ এটি এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই দেশটি। তো এই দেশের যে আমরা যে সময়ের ঘটনা পড়ব, আমরা হচ্ছে প্রাক আরবের পটভূমি, মানে ইসলাম আবির্ভাবের পূর্বে আরবের যে একটা অবস্থান, সামগ্রিক অবস্থান, সেটা হতে পারে রাজনৈতিক, হতে পারে অর্থনৈতিক, হতে পারে সামাজিক, হতে পারে ধর্মীয়, এই সবগুলো অবস্থান আমাদের একসাথে সামগ্রিকভাবে বিচার করে দেখতে হবে যে ইসলাম আবির্ভাবের পূর্বে ওই আরব ভূখণ্ডের অবস্থাটি কেমন ছিল। আচ্ছা, তো এই যে আরব দেশ, এখানকার মানুষকে
বলা হচ্ছে ইসলাম মানে ইতিহাসের দৃষ্টিতে আমরা বলি যে আরব দেশটি হচ্ছে একটি বর্বর একটি সভ্যতার দেশ, বর্বরতা যেখানে গ্রাস করেছিল ইসলামের আবির্ভাবের পূর্বে, যেখানে কোনো সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক কোনো ধরনের কোনো মুক্তি ছিল না, স্বেচ্ছাচারিতা যেখানে মাথাচাড়া দিয়ে উঠেছিল, সেই সময়ের কথা আমরা জানব। তো প্রাক আরবের পটভূমি জানতে গেলে আমাদের মূলত তোমরা বিভিন্ন সোর্স, তোমাদের আগে সোর্সগুলো বা উৎসগুলো কালেক্ট করতে হবে বা উৎসগুলো সম্পর্কে জানতে হবে। তোমাদের যেমন আমি একটি বই সাজেস্ট করলাম, শুধু বই পড়েই আসলে সব কিছু আমরা জানতে পারি না। তোমাদের এই উৎসগুলো তোমরা বিভিন্ন মাধ্যম থেকে কালেকশন করতে পারো। যেমন তোমরা যদি পুরনো কোনো মিউজিয়ামে যাও বা কোনো মিউজিয়ামে যাও, দেখবা যে পুরনো আমলের অনেক মুদ্রা সেখানে তোমরা দেখতে পাবে। এই মুদ্রাগুলোতে মূলত কি থাকে তোমাদের যদি আমি বলি যে এই মুদ্রাগুলো শুধু আমরা যখন চোখে দেখি শুধু মনে হয় একটি পয়সা বা মুদ্রা, কিন্তু তোমরা যখন এটার ইনার পার্টটি লক্ষ্য করবে, খেয়াল করবে, যে আভ্যন্তরীণ বিষয়গুলো খেয়াল করবে, দেখবে সেখানে অনেক কিছু লিপিবদ্ধ করা আছে। যেমন এই মুদ্রাটি কত সালে তৈরি হয়েছিল, কোন শাসকের সময়, শাসকের নামটিও দেখা যায় সেখানে দেয়া থাকে। তো আমরা একটি মুদ্রা থেকে কি পাচ্ছি? মুদ্রা থেকে আমরা পাচ্ছি যে এটা কোন সময়কালের ইঙ্গিত দিচ্ছে, সেই সময়ে কি ধরনের মুদ্রা প্রচলিত ছিল, রৌপ্য মুদ্রা নাকি স্বর্ণ মুদ্রা নাকি তাম্র মুদ্রা। সেই সময়ের এই মুদ্রা বেসিসে মুদ্রাটা যদি তোমরা চিন্তা করো, তোমরা বুঝতে পারবে যে এই মুদ্রাটি থেকে তাম্র মুদ্রা যদি হয় সেখানকার তোমরা অর্থনৈতিক অবস্থাটা জানতে পারছো। স্বর্ণ মুদ্রা যদি হয় প্রচলিত থেকে থাকে, তাহলে সেখানকার যে একটা স্বর্ণ উজ্জ্বল একটা মানে অর্থনৈতিক আবহ ছিল সেটা তোমরা বুঝতে পারবে। বা এই শাসকটার সময় কি ধরনের সামাজিক, যে দেখবা তোমরা ওখানে কিছু শিলালিপি পাবা। আর শিলালিপি বলতে আমরা কি বুঝি? ধরো বিভিন্ন পাথর খণ্ডের উপর লিখিত কিছু অনুশাসন। এখন যেমন আমরা কোনো কিছু লিখতে বা কোনো কিছু লিখতে গেলে বা কোনো কিছু লিপিবদ্ধ করে রাখতে হলে আমরা কি ব্যবহার করি? কাগজ ব্যবহার করি। তো এই কাগজটি মূলত চীন দেশ থেকে তৈরি হয়ে, মানে চীন দেশে উদ্ভব হয়েছে এই কাগজের, এবং এটা প্যাপিরাস নামে এক ধরনের ঘাস জাতীয় একটা বৃক্ষ থেকে এটা মিশরে পাওয়া যেত। তো এই যে কাগজের উদ্ভব ঘটার আগে আমরা মূলত আমাদের এই বিভিন্ন সভ্যতার মানুষ মূলত বিভিন্ন পাথর খণ্ডে, গাছের বাকলে, তারপর হচ্ছে বিভিন্ন পশুর চামড়ার উপরে বিভিন্ন বিষয় বা বিভিন্ন অনুশাসন খোদাই করে লিখে রাখত। অনুশাসন হচ্ছে যে কোনো শাসক বা কোনো রাজনীতিবিদ কিভাবে তার ওই সময়টা শাসন করেছেন, কিভাবে করবেন সেই আইনগুলো বা বিভিন্ন বিষয়ের, যে কিভাবে তার অর্থনৈতিক দিকটা চলবে, কিভাবে তার সামাজিক দিকটা কাভার হবে, কিভাবে রাজনৈতিক দিকটা তারা খেয়াল রাখবেন, কিভাবে শাসন করবেন জনগণকে, সেসব বিষয় লিপিবদ্ধ করা হতো। এগুলো তোমরা বিভিন্ন শিলালিপিতে বা শিলাখণ্ডে তোমরা বা চামড়ায় এগুলো তোমরা দেখতে পারবে। তো আমি তোমাদের বলছিলাম উৎসের কথা। এই উৎস হচ্ছে ইতিহাসের বিভিন্ন উৎস রয়েছে। তোমরা যদি পুরনো মহাফেজখানায় যাও, মহাফেজখানা হচ্ছে যেখানে পুরনো দলিল, দস্তাবেজ, বিভিন্ন কাগজপত্র যেগুলো লিপিবদ্ধ থাকে সেটাকে বলা হচ্ছে মহাফেজখানা। মানে পুরনো আমলের যে ঘটনাবহুল জিনিসপত্র সেগুলো তোমরা মহাফেজখানায় গেলে পাবা। বিভিন্ন ধরো আমরা যদি আমাদের বাংলাদেশ সরকার যদি আজকে ভারতের সাথে কোনো বিষয়ে চুক্তি করেন, তাহলে সেটাতে নিশ্চয়ই একটা দলিলপত্র থাকবে। তো এই মহাফেজখানায় কি থাকে? এই পুরনো, ধরো তোমরা মুঘল শাসনামল সম্পর্কে পড়ছো, ধরো সম্রাট আকবর তার পার্শ্ববর্তী একটি দেশের সাথে একটি চুক্তি করেছেন যে সীমারেখা নিয়ে, এই সীমারেখা পর্যন্ত তারা প্রবেশ করতে পারবে, এই সীমারেখা পর্যন্ত তারা প্রবেশ করতে পারবে না। এই যে একটা চুক্তিপত্র, এই সীমারেখাটার যে একটা মানে কাগজপত্রে লিখিত যে একটা বিষয়, এটা হচ্ছে ওই সময় শিলালিপিতে বা বিভিন্ন দলিলে বিভিন্ন কাপড়ে বা বিভিন্ন কিছু ফলকে লেখা হতো এবং সেটা মহাফেজখানায় সংগৃহীত হতো। সেখানে যদি তোমরা যাও, কখনো যেতে পারো, সেখান থেকেও তোমরা অনেক ইতিহাসের অনেক উৎস সম্পর্কে জানতে পারবে। আরেকটি বিষয় আমি তোমাদের বলতে যাচ্ছি যে ইতিহাসের উৎসগুলো জানার জন্য তোমাদের বিভিন্ন ঐতিহাসিকের বইপত্র সম্পর্কে তোমরা জানতে পারবে, মানে জানতে হবে তোমাদের বিভিন্ন ঐতিহাসিক। যেমন ধরো তোমরা
ইবনে বতুতাকে আমরা ঐতিহাসিকও বলতে পারি, আবার একজন পর্যটকও বলতে পারি। উনি মরক্কোর অধিবাসী ছিলেন। উনি কি করতেন, পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করতেন। ভ্রমণ করতে গিয়ে দেখা গেছে, ধরো তোমরা যদি কেউ দার্জিলিং যাও, দার্জিলিং ঘুরে আসো, ঘুরে এসে যদি সেই সম্পর্কে প্রচুর বিষয় লেখালেখি করো, তাহলে যারা দার্জিলিং যায়নি তারা ওই বইটি পড়ে অনেক কিছু জানতে পারবে। সেই রকম ঐতিহাসিকদের বিবরণী এবং তোমাদের হচ্ছে পর্যটকদের বিভিন্ন ঘটনা সম্পর্কে যে প্রত্যক্ষ দৃষ্টি তাদের হয়েছিল, সেইখান থেকে লিখিত বিভিন্ন পুস্তকাদি থেকেও তোমরা ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে অট্টালিকা বা প্রাসাদ। পুরনো আমলের যে অট্টালিকা, তোমরা এখনও যদি ভারতে যাও, ভারতে মুঘল স্থাপত্যের অনেক নিদর্শন তোমরা দেখতে পারবে। সেখানে তোমরা দেখতে পারবে মসজিদ এবং বড় বড় স্থাপনার গায়ে টেরাকোটার কাজ হয়েছে। টেরাকোটা মানে হচ্ছে মাটি দিয়ে, পোড়া মাটির ফলক দিয়ে তৈরি বিভিন্ন ডিজাইন। সেই টেরাকোটা থেকেও তোমরা টেরাকোটা বা বিভিন্ন যেমন কুতুব মিনার, যিনি এটা নির্মাণ করলেন বা যারা যে শাসকরা এটা তৈরি করলেন, তোমরা তাদের সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তো বন্ধুরা, আজকে আমরা যেটা দেখলাম যে আমাদের ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমত কি লাগবে, বিভিন্ন পুস্তক লাগবে, বিভিন্ন বিষয় আমাদের মানবন্টনটি জানতে হবে। আমরা যদি এই আলিম পর্যায়ের এই কোর্সটা ভালোভাবে শিখতে চাই, একটি বই কিনতে হবে এবং তোমরা কয়েক রাইটারের বইও দেখতে পারো। এগুলো তোমরা ম্যানেজ করো। যেহেতু আজকে প্রথম ক্লাস, তো আমি তোমাদের আজকে আর বেশি কিছু বলছি না। নেক্সট ক্লাস থেকে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ভিত্তিক পড়াশোনা শুরু করবো। আশা করছি তোমরা রেগুলার ক্লাসটা মেনটেন করবে এবং সে পর্যন্ত ভালো থেকো। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।